আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। তোমায় থাকবে জল, স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য ও বন্যপ্রাণী। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান জেন্দাবেস্তা মহাকাব্য ঋগ্বেদ না সামবেদ? উত্তরে ঋগ্বেদ। প্রশ্ন, ঋগ্বেদে রাজা ছিলেন ড্যাশ গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান, সমাজের প্রধান না দেশের প্রধান? উত্তরে গোষ্ঠীর প্রধান। প্রশ্ন, মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, শ্রাবস্ত্রী, বারাণসী না বিদেহ? উত্তরে পাটলিপুত্র। মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষার সাহিত্য হল জেন্দাবেস্তা, রামায়ণ, মহাভারত, জাতক কাহিনী? উত্তরে জেন্দাবেস্তা। প্রশ্ন, গৌতম বুদ্ধ প্রবর্তন করেন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবক ধর্ম, হিন্দু ধর্ম? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। তাহলে গৌতম বুদ্ধ প্রবর্তন করেন বৌদ্ধ ধর্ম। প্রশ্ন, ভারতের প্রথম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য, পল্লব সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য না গুপ্ত সাম্রাজ্য? উত্তর হবে মৌর্য সাম্রাজ্য। তাহলে ভারতের প্রথম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য। প্রশ্ন, সিইউ কি গ্রন্থটি লেখেন সুয়ানজাং, ফাসিয়ান, মাহুয়ান, বানভট্ট? উত্তর হবে সুয়ানজাং। 2 থেকে রয়েছে নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও একটি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? লিখবে ইউরো। প্রশ্ন, সিইউ কি গ্রন্থটি লেখেন সুয়ানজাং, ফাসিয়ান, মাহুয়ান, বানভট্ট? তবে সুয়ানজাং। প্রশ্ন, 2 থেকে রয়েছে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? লিখবে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? লিখবে ভারত গোষ্ঠীর রাজা সুদাস ও বিরোধী 10টি গোষ্ঠীর রাজাদের মধ্যে 10 রাজার যুদ্ধ হয়েছিল। সে মগধের প্রথম রাজধানীর নাম কি? উত্তর লিখবে রাজগৃহ বা রাজগিরি, আর দ্বিতীয় রাজধানী ছিল পাটলিপুত্র। পর হচ্ছে মেগালিথ কি? উত্তর লিখবে মেগালিথ হলো বড় পাথরের সমাধি। প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর লিখবে ত্রিপিটক পালি ভাষায় লেখা। প্রশ্ন, কোন মৌর্য সম্রাট পশু হত্যা বন্ধ করেন? উত্তর লিখবে সম্রাট অশোক তার সাম্রাজ্যে পশু হত্যা বন্ধ করেন। প্রশ্ন, অর্থশাস্ত্র বইটি কে লেখেন? উত্তর লিখবে কৌটিল্য। 3 থেকে রয়েছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, বেদের আর এক নাম শ্রুতি কেন? উত্তর লিখবে বেদ শব্দটি বেদ বা জ্ঞান শব্দ থেকে এসেছে। আর্যদের প্রাচীনতম সাহিত্য হলো বেদ। প্রথম দিকে বেদ লিখিত রূপে ছিল না। বেদ সংস্কৃত ভাষায় রচিত হয়। বেদকে ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে এবং ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত। শুনে শুনে মনে রাখতে হতো বলে এর আর এক নাম শ্রুতি। হচ্ছে সভা ও সমিতি কি ভূমিকা? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। সভা, বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে উঠত। সমিতি, গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে উঠত। সভা ও সমিতিকে রাজাকে পরামর্শ দান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। জনপদ কাকে বলে? প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো। সাধারণভাবে বলতে গেলে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ। প্রশ্ন, ষোড়শ মহাজনপদ কাকে বলে? তো লিখবে জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ও দক্ষিণ ভারতে 16টি মহাজনপদের কথা জানা যায়। এই 16টি মহাজনপদকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। রয়েছে সাম্রাজ্য কাকে বলে? রাজ্যের থেকে অনেক বড় এলাকা হলো সাম্রাজ্য। সম্রাটের শাসন এলাকা হলো
সাম্রাজ্য। বৈশিষ্ট্য আয়তন, এক বিশাল অঞ্চল নিয়ে সাম্রাজ্য গড়ে ওঠে। এক শাসন, এই বিশাল অঞ্চল এক শাসকের অধীনস্থ। জনসংখ্যা, সাম্রাজ্যের জনসংখ্যা লক্ষ লক্ষ হয়। এই বৈশিষ্ট্যগুলো সাম্রাজ্যের উপাদান। চারে দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 সমান সমান 6। প্রথম, চতুরাশ্রম প্রথা কি? আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়ে: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসে বিভক্ত। পয়েন্ট করবে চতুরাশ্রম প্রথা। 1 দিয়ে লিখবে ব্রহ্মচর্য। এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গুরুগৃহ থেকে পড়াশোনা করত। 2, গৃহস্থ। পড়াশোনা শেষে ছাত্ররা নিজের বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গৃহস্থ নামে পরিচিত। বানপ্রস্থ। এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। 4, সন্ন্যাস। বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্র ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। পরে রয়েছে চতুরাশ্রম কি? পার্শ্বনাথ জৈনদের 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি মূল নীতিকেই বলা হয় চতুরাশ্রম। এইগুলি হলো অহিংসা, মিথ্যা কথা না বলা, চুরি না করা এবং অপরের জিনিস ছিনিয়ে না নেওয়া। পরে হচ্ছে পঞ্চম মহাব্রত কি? উত্তর লিখবে ভূমিকা। পার্শ্বনাথ জৈনদের 4টি নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে একটি নীতি যোগ করেন, যা পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পঞ্চম মহাব্রত। পার্শ্বনাথের চতুরাশ্রম হল কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া এবং নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি নীতির সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন। এই 5টি নীতি পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পরের প্রশ্ন, সম্রাট অশোক কেন ধম্মনীতি অনুসরণ করেন? তো লিখবে সম্রাট অশোকের ধম্মনীতি অনুসরণের বিভিন্ন উদ্দেশ্য ছিল। অশোকের ধর্মনীতির উদ্দেশ্য: 1, সামাজিক উন্নতি। অহিংসা ও মানবতার ভিত্তিতে অনুসৃত ধর্মনীতি পারিবারিক সামাজিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধ প্রতিষ্ঠা। 2, সাম্রাজ্য রক্ষা। তিনি এর মাধ্যমে বিশাল মৌর্য সাম্রাজ্যকে রক্ষার জন্য সেনাবাহিনীর পাশাপাশি ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগান। বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও ধম্ম সম্রাট অশোকের নিজস্ব উদ্ভাবন ছিল। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5। প্রথম, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলতে কী বোঝো? ভূমিকা। ইন্দো অর্থাৎ ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপ অর্থাৎ ইউরোপ মহাদেশে প্রচলিত বিভিন্ন ভাষার শব্দ ও অর্থগত মিল থাকায় এই ভাষাগুলিকে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার: 1, ভারতীয় ও উপমহাদেশে। এই ভাষাভাষী মানুষেরা প্রথমে পারস্য ও ইরানে বসবাস করত। এর ফলে ইন্দো ইরানীয় ভাষার সৃষ্টি হয়। জেন্দাবেস্তা এই ভাষাতে রচিত হয়। তারপর তাদের একটি শাখা ভারতীয় উপমহাদেশে চলে আসে। এর ফলে ইন্দো আর্য ভাষার সৃষ্টি হয়। এই ভাষাতেই ঋগ্বেদ রচিত হয়। সংস্কৃত, হিন্দি, বাংলা প্রভৃতি ভাষাগুলি তারই অংশ। 2 নম্বর, ইউরোপ মহাদেশ। ইন্দো ইউরোপীয় ভাষাভাষী মানুষদের অন্য একটি গোষ্ঠী ইউরোপ মহাদেশে চলে যায়। ইউরোপের বিভিন্ন দেশে তাদের বিচরণ ও বসবাস নিয়ে ভাষার জন্ম দেয়। পণ্ডিতদের মতে লাতিন, জার্মান, ইংরেজি, ফরাসি, স্পেনীয় প্রভৃতি আধুনিক ইউরোপীয় ভাষাগুলি এভাবেই সৃষ্টি হয়। 3, শব্দ ও অর্থগত মিল। এই সমস্ত ভাষার কিছু শব্দ ও তাদের অর্থের মধ্যে মিল দেখা যায়। যেমন সংস্কৃত শব্দ মাতো লাতিন মাতের এবং ইংরেজি মাদার এর অর্থ হলো মা। এই সমস্ত কারণে এই ভাষাগুলিকে একটি ভাষা পরিবার বলে। পরে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কী? ভূমিকা। গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তি লাভের জন্য যে 8টি পথ বা মার্গের নির্দেশ দিয়েছেন তা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গ: 1, সৎ সংকল্প, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি এবং সৎ সম্যক সমাধি। গুরুত্ব: বলা হয় যে এগুলির মধ্যে সৎ বাক্য, সৎ ব্যবহার, সৎ জীবনযাপনের দ্বারা মানুষ দেহ নিয়ন্ত্রণ করবে, আর সৎ চিন্তা, সৎ প্রচেষ্টা, সৎ বাক্যের দ্বারা তার মন নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে সৎ সংকল্প ও সৎ দৃষ্টির দ্বারা প্রজ্ঞা লাভ করবে। পরে হচ্ছে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? ভূমিকা। গুপ্ত বংশের বিশেষ করে সমুদ্রগুপ্তের ইতিহাস জানার ক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি বিশেষ গুরুত্বপূর্ণ।
রচয়িতা। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সহকবি হরিসেন। প্রশস্তটি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় লেখা। গুরুত্ব: এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের পূর্বপুরুষদের নাম জানা যায়। এছাড়া সমুদ্রগুপ্তের আর্যাবর্ত ও দাক্ষিণাত্য বিজয়সহ ব্যক্তিগত গুণাবলীর কথা জানা যায়। মন্তব্য: এই কারণেই এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে আমি ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।